হামাস শনিবার দুপুরের বাংলাদেশ সময় বিকেল ৪টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় আবারও তীব্র সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত এবং ইসরায়েলকে যে কোনো জটিলতার জন্য দায়ী করতে হবে। নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের ঘোষণার পরই ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শিগগিরই সম্পন্ন হবে। তিনি বলেন, যদি শনিবারের মধ্যে হামাস আমাদের জিম্মিদের ফেরত না দেয় তাহলে অস্ত্রবিরতি শেষ হবে এবং হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলছেন, হামাস যদি শনিবারের জন্য নির্ধারিত ৩ জন জিম্মিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি অব্যাহত থাকতে পারে। তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, শনিবার সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধ অব্যাহত থাকবে। হামাস অভিযোগ করেছে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে এবং মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে অস্ত্রবিরতি চুক্তি বাতিল করার পরামর্শ দিয়ে বলেছেন, যদি শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দেওয়া হয় তাহলে যুদ্ধ শুরু হোক। হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের প্রস্তাবিত পরবর্তী গাজার রূপরেখা প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে, গাজায় মার্কিন প্রশাসন থাকবে এবং 2 মিলিয়ন ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে নতুন অবকাঠামো তৈরি করা হবে। হামাস এটিকে জাতিগত নির্মূলকরণের পরিকল্পনা বলে অভিহিত করেছে। চলমান অস্ত্রবিরতির প্রথম ধাপে 33 জন ইসরায়েলি জিম্মির বিনিময়ে 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। গত 19 জানুয়ারি অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে 16 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি 5 জন থাই নাগরিককেও মুক্তি দিয়েছে হামাস। তবে এখনো 17 জন ইসরায়েলি জিম্মি রয়ে গেছে, যাদের মধ্যে 2 শিশু, 1 নারী, 5 জন 50 বছরের বেশি বয়সী পুরুষ এবং 9 জন 50 বছরের নিচে রয়েছেন। তাদের মধ্যে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে কেবল 1 জনের নাম প্রকাশ করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। উল্লেখ্য, হামাসের 7 অক্টোবরের হামলার জবাবে গাজা ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে এরপর থেকে গাজা ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত 48,210 জন নিহত হয়েছে। এই যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার বেশিরভাগ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে, অবকাঠামোর প্রায় 70% ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য, ওষুধ ও আশ্রয় তীব্র সংকটে দেখা দিয়েছে। ট্রাম্পের চাপ সত্ত্বেও ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে রাজি হননি জর্ডানের বাদশা। গাজার বাসিন্দাদের স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা হিসেবে জর্ডানকে তাদের গ্রহণের জন্য বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশা আব্দুল্লাহ। গত মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত এলাকাকে পুনরায় নির্মাণ করে একে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনা থেকে তিনি সরবেন না। কিন্তু এই পরিকল্পনার আওতায় গাজার সাধারণ জনগণকে কোথায় স্থানান্তর করা হবে তা নিয়ে স্পষ্ট অবস্থান জানাননি তিনি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকার পুনর্গঠনের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে পারবেন না, এমন মন্তব্য করে তিনি আরব বিশ্বকে ক্ষুব্ধ করেছেন। ইসরায়েলের সামরিক অভিযানে বিধ্বস্ত এই অঞ্চল নিয়ে তার এই দৃষ্টিভঙ্গি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমরা এটাকে গ্রহণ করব, এটাকে ধরে রাখবো, এটাকে ভালোবাসবো। আমরা এটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যেখানে মধ্যপ্রাচ্যের মানুষের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি দাবি করেন তার পরিকল্পনা অঞ্চলটিতে শান্তি আনবে। ট্রাম্প বলেছেন, আমি বিশ্বাস করি আমরা জর্ডানের একটি জমির অংশ পাবো, আমি বিশ্বাস করি আমরা মিশর একটি জমির অংশ পাবো। তিনি আরো বলেন, আমরা অন্য কোথাও কিছু করে থাকতে পারি, কিন্তু আমি মনে করি আমাদের আলোচনা শেষ হলে আমরা একটি জায়গা পাবো যেখানে তারা খুব সুখী এবং নিরাপদভাবে বসবাস করবে। ট্রাম্প আরো বলেন, আমরা জর্ডান এবং মিশরকে অনেক টাকা দেই, আসলে অনেকটা দেই, তবে আমাকে সেই হুমকি দিতে হবে না। আমি মনে করি আমরা এর ঊর্ধ্বে আছি। বাদশা আব্দুল্লাহ আগে বলেছেন, তিনি ভূমি সংযুক্তকরণ ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো পদক্ষেপে রাজি নন। গাজা পরিকল্পনা কার্যকর হওয়ার পর তিনি প্রথম আরব নেতা যিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। 2 নেতা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ছিলেন। তবে গাজা নিয়ে ট্রাম্পের মন্তব্য বাদশা আব্দুল্লাহকে অস্বস্তিতে ফেলে দেয়। বিশেষত জর্ডানে ফিলিস্তিনিদের ওই জমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবি সংবেদনশীল, কারণ এটি সেই জমি যেখানে 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠার সময় যুদ্ধের কারণে অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এক পর্যায়ে ট্রাম্প বাদশা আব্দুল্লাহকে গাজা থেকে ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করেন। রাজা বলেছিলেন তিনি তার দেশের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন। তিনি জানান জর্ডান গাজা থেকে 2000 অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য গ্রহণ করবে। ট্রাম্প এই প্রস্তাবের প্রশংসা করেন। তিনি আরো বলেন, আরব দেশগুলো পাল্টা প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে আসবে। বাদশা আব্দুল্লাহ আরো বলেন, বিষয়টি হলো কিভাবে এই কাজটি এমনভাবে করা যায় যা সবার জন্য উপকারী হবে। তবে তার এই বক্তব্যে ট্রাম্পের পরিকল্পনাকে
স্পষ্টভাবে সমর্থন বা বিরোধিতা করেছেন কিনা তা বোঝা যায়নি। ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে গ্রহণে আব্দুল্লাহকে উৎসাহ দেন, তবে উত্তরে আব্দুল্লাহ বলেন তিনি তার দেশের জন্য সেরাটাই করবেন। তবে তিনি গাজা থেকে 2000 অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে প্রশংসা করেছে ট্রাম্প। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি পরে রাষ্ট্রীয় মালিকানাধীন আল মামলাকা টিভিকে জানান, গাজার জনগণকে বাস্তুচ্যুত না করেই মিশরীয় নেতৃত্বাধীন আরব দেশগুলোর গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা রয়েছে। লিবিয়া উপকূলে নৌকা ডুবে 16 পাকিস্তানের মৃত্যু। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া উপকূলে নৌকা ডুবে 16 পাকিস্তানের মৃত্যু হয়েছে এবং আরও 10 জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয়টি সোমবার প্রথম এই দুর্ঘটনার খবর জানিয়েছিল। তখন তারা বলেছিল নৌকাটিতে 63 জন পাকিস্তানি ছিলেন, তাদের মধ্যে 37 জন দুর্ঘটনাটি থেকে বেঁচে গেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে এ পর্যন্ত 16টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কাছে থাকা পাসপোর্টের ভিত্তিতে তারা পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত হয়েছে। বেঁচে যাওয়া 37 জনের মধ্যে একজন হাসপাতালে ও 33 জন পুলিশ হেফাজতে আছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পাকিস্তান দূতাবাসের একটি দল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জাউইয়ায় গিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা জাউইয়া হাসপাতালে ভর্তি থাকা পাকিস্তানিকেও দেখে এসেছেন। এই দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। আরব নিউজ জানায়, প্রতি বছর কয়েক হাজার পাকিস্তানি ইউরোপে যাওয়ার জন্য অবৈধভাবে ভূমধ্যসাগরের ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিতে পাচারকারীদের বড় অঙ্কের অর্থ দেয়। কিন্তু এদের অনেকেই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাগুলোতে করে জলপথটি পার হওয়ার সময় ডুবে মারা যায়। 2003 সালের জুনের এক রাতে ভূমধ্যসাগরে 750 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা 350 জনের বেশি পাকিস্তানের মৃত্যু হয়। তখন এদের মধ্যে মাত্র 82 জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল।